লিফটটা কখনো ১৩ তলায় থামে না। হুম। লাইনটা শুনলি কেমন যেন শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়, তাই না? একদমই তাই। একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় মনের ভেতর। আর আজকের এই ডিপ ড্রাইভ ঠিক এতটাই গা ছমছমে। সাধারণ কোনো ভৌতিক ঘটনার কার্যকারণ খোঁজা বা স্রেফ বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে গিয়ে আজ আমরা এমন এক মানসিক গোলকধাঁধায় প্রবেশ করতে যাচ্ছি যা আমাদের প্রাত্যহিক জীবনের নিরাপত্তা বোধকে পুরোপুরি চ্যালেঞ্জ করে দেয়। আমাদের সামনে আজ রয়েছে দ্য 13th ফ্লোর ডিসেন্ট বা ত্রয়োদশ তলার অবতরণ নামের একটি ফার্স্ট পার্সন বিবরণী। এটি কিন্তু নিছক কোনো ভয়ের গল্প নয়, একটা নতুন, আধুনিক এবং সম্পূর্ণ সাধারণ বিল্ডিংয়ের লিফটের ভেতর ঘটে যাওয়া এক অব্যাখ্যাত ঘটনার খুব সূক্ষ্ম একটা মনস্তাত্ত্বিক দলিল হলো এই বিবরণী। হ্যাঁ, এবং আমরা আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করব ঠিক কোন কারণে এই ঘটনাটা মানুষের অবচেতন মনকে এত গভীরভাবে নাড়িয়ে দেয়। মানে মানুষের মস্তিষ্ক কেন নিজের চেনা পৃথিবীর পতন মেনে নিতে পারে না, তার এক হিমশীতল বিশ্লেষণ হবে আজ। ঠিক। এবং এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো আমাদের দৈনন্দিন জীবনের অন্ধবিশ্বাস। আমরা যন্ত্রের ওপর, কংক্রিটের কাঠামোর ওপর বা স্থপতিবিদ্যার ওপর যে একটা প্রশ্নহীন ভরসা রেখে প্রতিদিন বেঁচে থাকি। হ্যাঁ, সেই ভরসার জায়গাটা যখন আচমকা ভেঙে পড়ে, তখন মানুষের মস্তিষ্কের ঠিক কী অবস্থা হয়, এই বিবরণীটি তারই একটা নিখুঁত উদাহরণ। ঠিক সেই অন্ধবিশ্বাসের জায়গাটা থেকেই আমি শুরু করতে চাই। কিন্তু আমি গল্পের ঘটনাগুলোকে পরপর সাজিয়ে বলতে চাই না, বরং আমি শুরু করতে চাই একটা খটকা দিয়ে। আচ্ছা। একটা বিল্ডিং যেটা সম্পূর্ণ নতুন তৈরি হয়েছে, সেখানে রাত 11টার সময় একজন মানুষ একা লিফটের জন্য অপেক্ষা করছেন। বিবরণীতে বলা হয়েছে বিল্ডিংটা নতুন হওয়া সত্ত্বেও সবসময় অদ্ভুতভাবে চুপচাপ থাকে। একটা নতুন বিল্ডিং তো সাধারণত প্রাণবন্ত হওয়ার কথা। ঠিক সেটাই। মানুষজন উঠছে, নামছে, জিনিসপত্র শিফট হচ্ছে, এমনটাই তো স্বাভাবিক। কিন্তু এই যে অস্বাভাবিক নিস্তব্ধতা, এটা কি স্রেফ বর্ণনাকারীর মনের কোনো ভুল ধারণা, নাকি এর পেছনে অন্য কোনো মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে? এই নিস্তব্ধতা আসলে মনের কোনো ভুল ধারণা নয়। এটি আর্কিটেকচারাল সাইকোলজি বা স্থাপত্য মনস্তত্ত্বের একটা খুব পরিচিত বিষয়। একে বলা যায় অ্যাকোস্টিক ডেড জোন বা শব্দহীন শূন্যতা। অ্যাকোস্টিক ডেড জোন? হ্যাঁ, মানুষের মস্তিষ্ক সবসময় চারপাশের একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ বা শব্দের ওপর নির্ভর করে। ওই যে দূর থেকে আসা গাড়ির আওয়াজ বা মানুষের গলার স্বর, অথবা এসির গুনগুন শব্দ। একদম। এগুলো আমাদের মস্তিষ্ককে সিগন্যাল দেয় যে সবকিছু স্বাভাবিক আছে। কিন্তু একটা বিশাল নতুন কংক্রিটের কাঠামো যখন পুরোপুরি নিস্তব্ধ থাকে, তখন মানুষের অবচেতন মন সেটাকে একটা বিপদ সংকেত হিসেবে গ্রহণ করে। মানে বিবর্তনবাদের দিক থেকে দেখলে জঙ্গলে যখন হঠাৎ সব পশু পাখির আওয়াজ থেমে যায়, তার মানে হলো আশেপাশে কোনো শিকারী প্রাণী আছে। এই বিল্ডিংয়ের নিস্তব্ধতাও মানুষের ভেতরের সেই আদিম অ্যালার্মটাকে বাজিয়ে দেয়। বাহ রে, চমৎকার একটা পয়েন্ট। মানে পরিবেশটা এমনভাবে তৈরি হয়েছে যেন একটা ফাঁকা থিয়েটার মঞ্চ, যেখানে কোনো এক ভয়ঙ্কর নাটক শুরু হওয়ার জন্য চারপাশ একদম নীরব হয়ে অপেক্ষা করছে। এরপর যখন লিফটটা নামতে শুরু করল, ডিসপ্লেতে দেখাচ্ছিল 10, 9, 8, আর ঠিক তখনই 1 সেকেন্ডের জন্য সব আলো নিভে গেল এবং আবার জ্বলে উঠল। এই জায়গাটাতেই প্রথম ধাক্কাটা লাগে। আমার এখানে একটা প্রশ্ন আছে। নতুন বিল্ডিংয়ে পাওয়ার ফ্লাকচুয়েট করা বা 1 সেকেন্ডের জন্য আলো নিভে যাওয়া তো খুবই সাধারণ একটা যান্ত্রিক ত্রুটি হতে পারে। এর মধ্যে কি সত্যি ভয় পাওয়ার মতো কিছু আছে? মানে বর্ণনাকর্তা কি একটু বেশি প্যারানয়েড আচরণ করছিলেন না? প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। সাধারণ অবস্থায় এটি একটি যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছুই নয়। কিন্তু এখানে বিষয়টা হলো স্পেস বা স্থানের। লিফট হলো এক ধরনের লিমিনাল স্পেস। লিমিনাল স্পেস মানে ট্রানজিশনের কোনো জায়গা? হ্যাঁ, লিমিনাল স্পেস বলতে এমন জায়গা বোঝায় যেগুলো শুধু যাতায়াতের জন্য তৈরি, দীর্ঘক্ষণ থাকার জন্য নয়। যেমন ধরুন সিঁড়িঘর, ফাঁকা করিডর বা লিফট। এই জায়গাগুলোতে এমনিতে কেমন একটা গা ছমছমে ভাব থাকে। ঠিক, মানুষ এমনিতেই একটা মানসিক অস্বস্তিতে ভোগে, কারণ এই জায়গাগুলোর কোনো নিজস্ব স্থায়িত্ব নেই। এখন লিফটের মতো একটা ছোট আবদ্ধ ধাতব বাক্সের ভেতর ওই উজ্জ্বল আলোটাই হলো একজন মানুষের একমাত্র সুরক্ষা বলয়। আচ্ছা। যখন 1 সেকেন্ডের জন্য সেই আলো নিভে যায়, তখন মস্তিষ্ক আর ওই যান্ত্রিক ত্রুটির যুক্তিটা মেনে নিতে পারে না। ওই 1 সেকেন্ডের অন্ধকারেই পরিচিত স্বাভাবিক পৃথিবীর সুরক্ষা বলয়ে
একটা ফাটল ধরে যায়। তার মানে ওই 1 সেকেন্ডের অন্ধকারটা হলো এমন একটা মুহূর্ত যখন মানুষের লজিক্যাল বা যৌক্তিক মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। হ্যাঁ, আর তার জায়গা নেয় একদম আদিম ভয়ে। মস্তিষ্ক বুঝতে পারে যে সে এখন এমন একটা যন্ত্রের পেটের ভেতর বন্দী, যার ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণের অভাবটাই কিন্তু এরপর সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। বর্ণনাকারী লিফটে প্রবেশ করলেন, 7 তলার বোতাম চাপলেন। লিফট স্বাভাবিকভাবেই ওপরে উঠতে শুরু করল। 2, 3, 4। কিন্তু তারপর মাঝপথে লিফটটা থেমে গেল, আর ডিসপ্লেতে একটা অসম্ভব সংখ্যা ভেসে উঠল, 13। আমি যখন এই অংশটা পড়ছিলাম, আমার মনে প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হলো ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের। কারণ বিল্ডিংয়ে তো 13 তলা নেই। ঠিক, বর্ণনাকারী স্পষ্ট বলেছেন যে ওই বিল্ডিংয়ে 13 তলার কোনো অস্তিত্বই নেই। লিফটের প্যানেলেও 13 নম্বরের কোনো বোতাম নেই। এখন যান্ত্রিকভাবে একটা লিফট হলো তার দিয়ে ঝোলানো একটা বাক্স মাত্র। যদি ফিজিক্যালি বা ভৌতভাবে 13 তলার কোনো অস্তিত্বই না থাকে, তবে এই ধাতব বাক্সটা শূন্যে কোথায় গিয়ে থামল? এটা কিভাবে সম্ভব? এখানেই এই বিবরণীটা আর 10টা সাধারণ ভয়ের গল্প থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। যখন কোনো অলৌকিক বা অব্যাখ্যাত ঘটনা মানুষের তৈরি করা বৈজ্ঞানিক নিয়মকে ভেঙে দেয়, তখন যে ভয়ের সৃষ্টি হয় তাকে কসমিক হরর বলা যেতে পারে। আচ্ছা, লিফট তো একটা যন্ত্র যা নির্দিষ্ট জ্যামিতিক এবং গাণিতিক নিয়মে চলে। আপনি যখন বলছেন লিফটটা কোথায় গিয়ে থামল, তার মানে আপনি ত্রিমাত্রিক পৃথিবীর যুক্তিতে উত্তর খুঁজছেন। হ্যাঁ, ফিজিক্যাল স্পেসে খুঁজছি। কিন্তু এখানে যন্ত্রটি এমন একটা জায়গার অস্তিত্ব প্রমাণ করছে যা আমাদের জানা মাত্রার বাইরে। 13 সংখ্যাটি এখানে কোনো ফ্লোর নম্বর নয়। তাহলে কি এটি একটা অজানা অন্ধকার মাত্রায় প্রবেশের দ্বার। বাস্তবতা এবং অতীন্দ্রিয় জগতের মাঝখানের যে পর্দা থাকে, সেটি ওই মুহূর্তে পুরোপুরি ছিঁড়ে গেছে। বাপরে! কিন্তু আমি যদি বর্ণনাকারীর মানসিক অবস্থার দিক থেকে চিন্তা করি, তার কাছে তো তখন বিজ্ঞান বা ডাইমেনশন এসব নিয়ে ভাবার সময় নেই। একদমই না। তার চোখের সামনে একটা ডিসপ্লে দেখাচ্ছে 13, অথচ সে জানে তার বিল্ডিংয়ে 13 তলা নেই। এই যে চরম একটা কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব, এটা একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে? পুরোপুরি ভেঙে দিতে পারে, কারণ মানুষ তার চোখের দেখাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। কিন্তু যখন চোখ এমন কিছু দেখে যা তার সারা জীবনের অর্জিত জ্ঞান এবং যুক্তির সম্পূর্ণ বিপরীত, তখন মস্তিষ্ক আর সেটা প্রসেস করতে পারে না। বিজ্ঞান, যুক্তি, স্থপতিবিদ্যা সব কিছু এক মুহূর্তে অর্থহীন হয়ে পড়ে। হ্যাঁ, আর সেই অর্থহীনতার চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই যখন লিফটের দরজাটা ধীরে ধীরে খোলে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই, শব্দ নেই। বর্ণনাকারী পাগলের মতো ডোর ক্লোজ বা দরজা বন্ধ করার বোতাম বারবার চাপতে থাকেন, কিন্তু দরজা বন্ধ হয় না। এই ডোর ক্লোজ বোতাম কাজ না করাটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট। আমি ঠিক এখানে একটা রিয়েল লাইফ বা বাস্তব জীবনের উদাহরণ টানতে চাই। আমরা জানি যে অনেক বিল্ডিংয়ের লিফটেই ডোর ক্লোজ বোতামটা আসলে কোনো কাজ করে না। হ্যাঁ, ওটাকে বলা হয় প্লাসেবো বাটন। ঠিক, যেটা শুধু মানুষকে একটা মিথ্যের নিয়ন্ত্রণের অনুভূতি দেওয়ার জন্য রাখা হয়। এই গল্পে বোতাম কাজ না করাটা কি সেই মিথ্যের নিয়ন্ত্রণের আবরণটা খসে পড়ার একটা রূপক? অসাধারণ একটা তুলনা। হ্যাঁ, আমাদের পুরো আধুনিক জীবনটাই আসলে এই প্লাসেবো বাটনের মতো একটা মিথ্যে নিয়ন্ত্রণের উপর দাঁড়িয়ে আছে। আমরা ভাবি আমাদের হাতে কন্ট্রোল আছে, কিন্তু যখন বিপদ আসে তখন আমরা বুঝতে পারি আমরা কতটা অসহায়। লিফটের ভেতরে বর্ণনাকারী যখন বোতাম চাপছেন আর সেটা কাজ করছে না, তখন তিনি সেই চূড়ান্ত অসহায়ত্বের মুখোমুখি হয়েছেন। পালানোর একমাত্র উপায়টি আর তার নিয়ন্ত্রণে নেই। এই পরিস্থিতিটাকে আমার স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরার মতো মনে হয়। আপনি বুঝতে পারছেন আপনার চারপাশে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে, পালাতে চাইছেন, নিজের শরীরকে নির্দেশ দিচ্ছেন নড়ার জন্য, কিন্তু শরীর জমে গেছে, কোনো কাজ করছে না। একদম। লিফটের ওই বোতাম কাজ না করাটাও ঠিক সেরকমই একটা মানসিক পক্ষাঘাত। তবে একটা পার্থক্য আছে। স্লিপ প্যারালাইসিস সাধারণত মানুষের নিজের পরিচিত এবং নিরাপদ বিছানায় হয়, আর এখানে এই প্যারালাইসিসটা হচ্ছে একটা ঝুলন্ত ধাতব বাক্সে, যার দরজা খুলে গেছে এক অজানা অন্ধকারের দিকে। আর সেই অন্ধকার থেকে যখন আওয়াজটা আসতে শুরু করে, ধূপ ধূপ, একটা ধীর পায়ের শব্দ, কেউ যেন এগিয়ে আসছে।
এই জায়গাটাতে এসে বর্ণনাকারী স্বভাবতই আতঙ্কে লিফটের একেবারে পেছনের দেয়ালে সেটে যান। হুম। তারপর একটা ছায়া দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ছায়াটা ভেতরে ঢোকে না। এই বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে। কেন ভেতরে ঢোকে না বলে মনে হয়? যদি ওটা কোনো অশুভ শক্তি বা দানবীয় কিছু হয়েই থাকে, তবে সে তো সহজেই ভেতরে ঢুকে বর্ণনাকারীর উপর হামলা করতে পারত। সাধারণ ভয়ের গল্পে তো এমনটাই হয়, শিকার সামনে আর শিকারী ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এখানে সে বাইরে দাঁড়িয়ে রইল কেন? কারণ এটি কোনো সাধারণ শিকারীর গল্প নয়, এটি মনস্তাত্ত্বিক আধিপত্য বিস্তারের গল্প। প্রকৃতির দিকে তাকালে দেখবেন একটা শীর্ষ শিকারী বা অ্যাপেক্স প্রেডেটর যখন জানে যে তার শিকার একটা ফাঁদে আটকা পড়েছে এবং পালানোর কোনো উপায় নেই, তখন সে তাড়াহুড়ো করে না। মানে সে সময় নিয়ে খেলছিল। ঠিক। ছায়াটার ভেতরে প্রবেশ না করাটা এই ইঙ্গিতই দেয় যে লিফটের দরজা এখন আর বর্ণনাকারীর নিয়ন্ত্রণে নেই, সেটি সম্পূর্ণভাবে ওই সত্তার নিয়ন্ত্রণে। সে তার শিকারের এই চূড়ান্ত অসহায়ত্বটা উপভোগ করছিল। শুধু উপভোগ করা নয়, সে একটা কথাও বলেছিল, অত্যন্ত নিচু এবং ভয়ঙ্কর স্বরে। আজ তুই ভুল করে এখানে চলে এসেছিস। এই একটা মাত্র বাক্য আমার মতে পুরো বিবরণীর সবচেয়ে ভয়ঙ্কর অংশ। হ্যাঁ, বাক্যটা খুবই অদ্ভুত। এই ভুল করে চলে এসেছিস কথাটার মানে কি আসলে? এই বাক্যটির মনস্তাত্ত্বিক ওজন অনেক বেশি। ভুল করে আসা মানে হল এই ১৩ তলাটি কোনো এলেবেলে জায়গা নয়, এটি ওই অজানা সত্তার নিজস্ব ডোমেন বা নিজস্ব এলাকা, যার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আচ্ছা। সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। ওই সত্তাটি যেন বুঝিয়ে দিল যে তুমি আমার এলাকায় অনধিকার প্রবেশ করেছ। আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, কিন্তু আজ আমি শুধু তোমাকে সতর্ক করে ছেড়ে দিচ্ছি। বাপরে। শারীরিক আঘাতের চেয়ে এই মানসিক সন্ত্রাস অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। হিচকিকিয়ান সাসপেন্স বা মনস্তাত্ত্বিক থ্রিলারে যেমনটা বলা হয়, ভয়ের মুহূর্তের চেয়ে ভয়ের জন্য অপেক্ষার মুহূর্তটা বেশি ভয়ঙ্কর। মানে আঘাত করার চেয়ে আঘাত করার ক্ষমতা প্রদর্শন করাটা বেশি আতঙ্কের। একদম তাই। বর্ণনাকারী যখন থরথর করে কাঁপছেন আর মনে হচ্ছে এই বুঝি সব শেষ, ঠিক তখনই হঠাৎ লিফটের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। লিফট স্বাভাবিকভাবে ৭ তলায় পৌঁছে যায়। বর্ণনাকারী পেছনে না তাকিয়ে এক ছুটে নিজের ফ্ল্যাটে ঢুকে যান। এখন বিবরণীর এই অংশে এসে আমি সবচাইতে বড় হোঁচটটা খেয়েছি। কি রকম? আমি নিশ্চিত যে কেউ এই গল্পটা শুনলে একই প্রশ্ন করবে। পরের দিন সকালে বর্ণনাকারী যখন আবার অফিসে যাওয়ার জন্য বেরোলেন, তিনি কেন আবার ওই লিফটে উঠলেন? এটা তো চরম বোকামি। যে মানুষটা আগের রাতে এত বড় একটা ট্রমার ভেতর দিয়ে গেছে, সে তো সিঁড়ি দিয়ে নামতে পারত। এটা কি বিবরণীটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জোর করে তৈরি করা প্লট হোল নয়? সাধারণ দৃষ্টিতে এটা একটা খুব সস্তা প্লট হোল বা বোকামি বলে মনে হতেই পারে। তাই তো মনে হয়। কিন্তু মনস্তত্ত্বের দিক থেকে দেখলে এটাই মানুষের সবচেয়ে বাস্তব এবং স্বাভাবিক আচরণ। সাইকোলজিতে একে বলা হয় নর্মালসি বায়াস বা স্বাভাবিকতার পক্ষপাত। নর্মালসি বায়াস বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি? অবশ্যই। যখন মানুষের জীবনে এমন কোনো চরম আঘাত বা ট্রমা আসে যা তার চেনা পৃথিবীর সংজ্ঞাকে পুরোপুরি বদলে দেয়, তখন মানুষের মস্তিষ্ক সেটাকে অস্বীকার করতে চায়। আচ্ছা। মস্তিষ্ক এক ধরনের ডিনায়াল বা অস্বীকারের পর্যায়ে চলে যায়। বর্ণনাকারী হয়তো সারা রাত নিজেকে বুঝিয়েছেন, আমি খুব ক্লান্ত ছিলাম, ওটা চোখের ভুল ছিল, অথবা স্রেফ লিফটের ডিসপ্লের কোনো গ্লিচ ছিল। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা। ঠিক। দিনের আলো মানুষকে একটা মিথ্যা নিরাপত্তার অনুভূতি দেয়। মস্তিষ্ক চায় তার সেই পুরনো রুটিনে ফিরে গিয়ে নিজেকে প্রমাণ করতে যে দেখো, সব ঠিক আছে, কাল রাতের ঘটনাটা শুধুই একটা বিভ্রম ছিল। আচ্ছা, তার মানে নিজের ট্রমা বা ভয়কে জয় করার জন্য নয়, বরং নিজের মস্তিষ্ককে সান্ত্বনা দেওয়ার জন্যই মানুষ বারবার ওই একই রুটিনে ফিরে যায়। ঠিক তাই। মস্তিষ্ক চায় ওই লিফটে চড়ে স্বাভাবিকভাবে নিচে নামতে, যাতে সে গতরাতের ঘটনাটাকে একটা খারাপ স্বপ্ন বলে বাতিল করে দিতে পারে। কিন্তু তার সেই সান্ত্বনা পাওয়ার আশাটা তো পরের দিন সকালেই চিরতরে শেষ হয়ে যায়। হ্যাঁ, কারণ বর্ণনাকারী যখন লিফটে ঢুকে প্যানেলের দিকে তাকালেন, তখন বাস্তবতা আগের রাতের চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে এসে দাঁড়ালো। আগের রাতে প্যানেলে ১৩ নম্বর কোনো বোতাম ছিল না, কিন্তু আজ সেখানে ১৩ নম্বর বোতামটি স্পষ্টভাবে বসানো আছে। এবং এটিই হলো এই বিবরণীর সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি এই পয়েন্টটা নিয়ে আপনার সাথে একটু তর্ক করতে চাই। আগের রাতের ঘটনাটা তো একটা লাইভ এক্সপিরিয়েন্স ছিল,
অন্ধকার, ছায়া, কথা বলা এসব তো অনেক বেশি ডাইনামিক এবং ভয়ঙ্কর। তার তুলনায় প্যানেলে শুধু একটা নতুন বোতাম দেখতে পাওয়াটা কি খুব বড় কোনো আতঙ্কের বিষয়? ভেবে দেখুন বিষয়টা কতটা গভীর। আগের রাতের ঘটনাটা ছিল একটা দুর্ঘটনা, একটা সাময়িক বিভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো সুযোগ ছিল অন্তত। তা ছিল। কিন্তু একটা ভৌত বোতাম, যেটা কংক্রিট এবং মেটাল দিয়ে তৈরি, সেটা লিফটের প্যানেলে স্থায়ীভাবে বসে যাওয়ার মানে কি? এর মানে হলো ওই অস্তিত্বহীন ১৩ তলাটা এখন আর শুধু অন্য মাত্রার কোনো বিষয় নয়, সেটা আমাদের এই বাস্তব পৃথিবীর ভৌত কাঠামোর একটা অংশ হয়ে গেছে। ওই অশুভ শক্তিটা বাস্তব জগতে একটা স্থায়ী প্রবেশদ্বার তৈরি করে নিয়েছে। মাই গড! তার মানে সংক্রামক ব্যাধির মতো ওই অন্ধকার মাত্রাটা আমাদের বাস্তবতাকে সংক্রমিত করে ফেলেছে। একদম। আগে বিপদটা ছিল লিফটের বাইরে, এখন বিপদটা লিফটের প্যানেলে, একদম হাতের নাগালে। আর ঠিক এই জায়গাটাতে বিবরণীর একেবারে শেষের লাইনটি আমাদের রক্তহীন করে দেয়। সেই ১৩ নম্বর বোতামটি শুধু যে সেখানে বসে আছে তা নয়, বর্ণনাকারী চোখের সামনে দেখতে পান বোতামটি ধীরে ধীরে নিজে থেকেই জ্বলে উঠছে। এই নিজে থেকে জ্বলে ওঠার মানে কি? আগের রাতে ছায়াটা কি বলেছিল মনে আছে? আজ তুই ভুল করে এখানে চলে এসেছিস। হ্যাঁ, অর্থাৎ আগের রাতের যাওয়াটা ছিল একটা দুর্ঘটনা বা গ্লিচ, কিন্তু আজ বোতামটি নিজে থেকে জ্বলে ওঠার অর্থ হল আজ আর কোনো দুর্ঘটনা ঘটছে না। সর্বনাশ! ওই সত্তাটি আজ আর বর্ণনাকারীর ভুল করে আসার অপেক্ষায় নেই, সে নিজেই আজ বোতামটা অ্যাক্টিভেট করেছে। সে স্বয়ং বর্ণনাকারীকে ডাকছে, বা বলা ভালো, তাকে তার নিজের অন্ধকার জগতে টেনে নিয়ে যাচ্ছে। এটা শোনার পর সত্যি আর লজিক বা যুক্তি দিয়ে কিছু ভাবার উপায় থাকে না। একটা সাধারণ রাতের বাড়ি ফেরা সম্পূর্ণ অচেনা একটা যান্ত্রিক ত্রুটি থেকে কিভাবে একটা মানুষের গোটা বাস্তবতাকে গিলে খেতে পারে তার এক ভয়াবহ দলিল এই দ্য 13th ফ্লোর ডিসেন্ট। আমরা প্রতিদিন যান্ত্রিক নিয়মকানুন আর কংক্রিটের দেওয়ালের ওপর যে অন্ধ বিশ্বাস নিয়ে বেঁচে থাকি, এই বিবরণীটি প্রমাণ করে যে সেই দেওয়াল কতটা ঠুনকো। এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো, একবার যখন সেই ঠুনকো দেওয়াল ভেঙে যায়, তখন আর পেছনে ফেরার কোনো পথ থাকে না। ঠিক। এই ঘটনার বিশ্লেষণ হয়তো আমাদের এখানেই শেষ করতে হবে, কিন্তু ঘটনাটি শেষ হয়েও যেন শেষ হয়নি। ১৩ নম্বর বোতামটি এখন আর কোনো অজানা অদেখা ফ্লোর নয়। একদমই না। এটি এখন বর্ণনাকারীর দৈনন্দিন জীবনের এক চিরস্থায়ী অংশ। এটি এমন এক ফাঁদ যা মানুষের নিজের তৈরি করা নিরাপদ কাঠামোর ভেতরেই লুকিয়ে আছে। ১৩ নম্বর বোতামটি যেহেতু এখন চিরস্থায়ী হয়ে গেছে, কে জানে আজ রাতে লিফটের দরজা খুললে ছায়াটা হয়তো আর বাইরে দাঁড়িয়ে থাকবে না, সে হয়তো ভেতরেই অপেক্ষা করছে।